ব্যাক। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি নাহিদা আক্তার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ। তো যথারীতি আমি তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা কোডটির ক্লাস নিব, যেটার কোড হচ্ছে কত 277। সেখান থেকে আমি কিন্তু তোমাদের যৌথ মূলধনী যে ব্যবসায় পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। যতটুকু মনে পড়ে বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে শুরু করিয়েছিলাম কোন অধ্যায়টা? পঞ্চম অধ্যায়টা, তাই না? যৌথ মূলধনী ব্যবসায়। কেমন শুনতে জি পাচ্ছ তো? ম্যাম। তুমি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? জি ম্যাম। তাহলে যৌথ মূলধনী অধ্যায় থেকে গত দিনগুলোতে আমরা যেটা পড়িয়েছি যে যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি কি, তারপরে যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য কি, এবং এই ব্যবসায়ের সুবিধা অসুবিধাগুলা কি। তারপরে আরো যে বড় একটা টপিক পড়ছো যে যৌথ মূলধনীর প্রকারভেদ গুলা পড়া হয়েছে, ঠিক না? তো যৌথ মূলধনীর প্রকারভেদ পড়তে গিয়ে আমরা কিন্তু বেশ সময় নিয়ে পড়ছি এবং একটা কর্মপত্রের মতো আবার পরীক্ষাও নিছি আমরা। তো সেখান থেকে হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে কত ধরনের কোম্পানি এবং সেগুলাকে চিনতে গেলে তোমার কি লাগবে, জ্ঞানমূলক বিষয়টা তোমার থাকতেই হবে, যেহেতু তোমরা সৃজনশীল পরীক্ষায় অংশগ্রহণ করবা। প্রতিটি কোম্পানি বা প্রতিটি শ্রেণী বিভাগ সম্পর্কে তোমার সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তো ওখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আজকে আর ওইদিকে যেতে চাচ্ছি না। আজকে আমি এতগুলো যে কোম্পানি পড়ছো, যে কোনো একটা কোম্পানি গঠন করতে গেলেই তোমার কি লাগবে, গঠন পদ্ধতিটা তোমার জানা থাকতে হবে। হ্যাঁ, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোম্পানির গঠন পদ্ধতি, মেথডস অফ ফরমেশন অফ এ কোম্পানি অর্গানাইজেশন। একটা যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। কেমন? তো কোম্পানি বলতে আমরা যেহেতু বললাম, কোম্পানির যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি, প্রধানত এটি একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান, চিরন্তন অস্তিত্ব এবং কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পন্ন একটা প্রতিষ্ঠান। তাহলে কি হচ্ছে, কোম্পানি অবশ্যই আইনের মাধ্যমে কি হচ্ছে, পরিচালিত হচ্ছে, গঠিত হচ্ছে, পরিচালিত হচ্ছে এবং নিয়ন্ত্রিত হচ্ছে। কেমন? তো কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতিও আমাদের সেম। তাহলে কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতিতে দেখো চারটা বিভাগে আমরা ভাগ করতে পারি। সর্বপ্রথম যে পর্যায় সেটা হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়। তারপরটা হচ্ছে ওই উদ্যোগ গ্রহণ করে সেই অনুযায়ী আমরা কি করব, দলিল পত্র প্রণয়ন করব, তারপরে নিবন্ধন পত্র সংগ্রহ করব, এরপরে হচ্ছে কি করব, কার্যারম্ভের জন্য অনুমতি পত্র চাইবো। তবে 3 নাম্বার পর্যন্ত যে স্টেপ গুলা, যে যেমন হচ্ছে উদ্যোগ গ্রহণ, দলিল পত্র প্রণয়ন এবং নিবন্ধন পত্র সংগ্রহ, এই পর্যন্ত তোমরা যদি একটা বা যে কেউ যদি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে যায়, তাহলে নিবন্ধন পত্র সংগ্রহ করতে পারলে সে কি করতে পারে, কাজ আরম্ভ করে দিতে পারে। আর যদি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে যায়, তাহলে তাকে কি করতে হবে, কার্যারম্ভের অনুমতি পত্র তার সংগ্রহ করতে হবে। ঠিক আছে? তাহলে 1 নাম্বারটা দেখো। 1 নাম্বারে যেমন বলা হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়। উদ্যোগ গ্রহণ, চারটে স্টেপ ভালো করে মনে রাখবা। কোম্পানির বা যৌথ মূলধনী সংগঠনের পদ্ধতিতে প্রধানত 4টি পদক্ষেপ বা পদ্ধতি রয়েছে। পদ্ধতির মধ্যে 4টা পদক্ষেপ রয়েছে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে কি উদ্যোগ গ্রহণ পর্যায়ে, তারপরে দলিল পত্র প্রণয়ন পর্যায়, এরপর হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে, এরপরে কার্যারম্ভ পর্যায়। তো তাহলে দেখো, আবার উদ্যোগ গ্রহণ পর্যায়ের মধ্যে কি হচ্ছে, হ্যাঁ, উদ্যোগ গ্রহণ পর্যায়ে এটাতে আরো কিছু পদক্ষেপ তোমাকে গ্রহণ করতে হচ্ছে। যেমন 1 নাম্বারটা দেখো, উদ্যোগ গ্রহণ পর্যায়ে যে আছে, উদ্যোগ গ্রহণ করতে গেলে তুমি প্রথমত তোমাকে বিবেচনা করতে হবে তুমি কোন ধরনের কোম্পানি বা যৌথ মূলধনী সংগঠন গঠন করতেছো। যদি তুমি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করো, যেটার সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে কতজন, সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন। কিন্তু পাবলিক লিমিটেডে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, সর্বোচ্চ হচ্ছে কি কোম্পানির স্মারকলিপিতে বর্ণিত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ যে কোম্পানি, সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে একটা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে যায়, তাহলে কি করতে হবে, কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 3 জন উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করবে। কারা? উদ্যোক্তারা।
তাহলে এই উদ্যোক্তা পরিচালক হবে যদি প্রাইভেট লিমিটেড হয় কমপক্ষে 2 জন সর্বোচ্চ 3 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানি হলে কমপক্ষে তোমার কয়জন 3 জন সর্বোচ্চ 7 জন উদ্যোক্তা একত্রিত হয়ে কি করবে ব্যবসায়ের জন্য কেমন ব্যবসা বা কেমন কোম্পানি গঠন করতে চায় সেই ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ করতে হবে। আর ভবিষ্যতে এই ধরনের পণ্য আসলে কতটুকু বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবে, ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে কি মুনাফা অর্জন। তাহলে কতটুকু মুনাফা অর্জন করতে পারবে তার সম্ভাব্যতা যাচাই করতে হবে। আর যে কাজগুলা করবে সেটার প্রকল্পের অনুমোদন লাগবে, অর্থাৎ উদ্যোক্তা সকলেই সম্মত থেকে সকলে যদি একমত হয়ে এই কাজটার অনুমতি দেয় তাহলে কি হবে উক্ত প্রকল্পগুলো গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, তারপরে আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে। প্রকল্পে যদি তুমি বিনিয়োগ করতে চাও তাহলে প্রকল্পের জন্য কি লাগবে অর্থ লাগবে, আর আর্থিক পরিকল্পনা তৈরির মাধ্যমেই সেটা কি হবে অর্থ বিনিয়োগ করা হবে। এরপরে হচ্ছে তোমার কি নাম নির্বাচন, তারপরে নামের ছাড়পত্র সংগ্রহ। নাম নির্বাচন বলতে এখানে কি বোঝাচ্ছে একটা কোম্পানির প্রাইভেট হোক পাবলিক হোক তার একটা নিজস্ব নামে সে পরিচালিত হবে, যেহেতু কোম্পানিটা চিরন্তন অস্তিত্ব এবং হচ্ছে তোমার কৃত্রিম ব্যক্তিসত্তা ও সাধারণ সিলমোহরের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করবে, তাহলে কোম্পানিকে সঠিক একটি নাম নির্বাচন করতে হবে। আর এরপরটা হচ্ছে নামের ছাড়পত্র সংগ্রহ। হ্যাঁ, তাহলে দেখো যে প্রথম থেকে কি হচ্ছে উদ্যোক্তাগণ যে যে ধরনের কোম্পানিটা গঠন করবে এই ধরনের কোম্পানিটার জন্য কমপক্ষে 3 জন সর্বোচ্চ 7 জন উদ্যোক্তা পরিচালক একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের জন্য ব্যবসায়ের ক্ষেত্রটা চিহ্নিতকরণ করবে। তারপরে ভবিষ্যতে এটার কাজ আসলে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব এবং ব্যবসার যে মূল উদ্দেশ্য মুনাফা অর্জন বা তোমার কি লাভ, এই লাভ করা যাবে কিনা, অর্থাৎ পণ্যটা উৎপাদন করলে হবে না, পণ্যটার সম্পর্কে কাঁচামালটা সহজে পেতে হবে এবং পণ্যটা সহজে বাজারে বিক্রি করা সম্ভব কিনা এবং মানুষের কাছে এটার চাহিদা আছে কিনা, তাহলে তো যোগানের সৃষ্টি হবে। তাহলে এই যে সম্ভাব্যতা যাচাই করা, আর উক্ত ক্ষেত্র যদি চিহ্নিতকরণ করে তাহলে এর সম্ভাব্যতা যদি সঠিক থাকে তাহলে প্রকল্প বা হচ্ছে তোমার প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি প্রজেক্ট। তাহলে প্রকল্প বলতে আমরা কি বুঝি যে দীর্ঘমেয়াদী একটা সঠিক মূল কথা হচ্ছে দীর্ঘমেয়াদী একটি কর্ম পরিকল্পনা, এটাই হচ্ছে কি প্রকল্প। তাহলে দীর্ঘমেয়াদী একটি কাজ করার জন্য যে কর্ম পরিকল্পনা সেটার অনুমোদন লাগবে, আর সেটাতে অবশ্যই তোমার প্রাথমিক বিনিয়োগ অর্থাৎ আমরা ব্যবসায়িক ভাষায় যেটাকে বলি মূলধন, এই মূলধনের জন্য কি করতে হবে আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা কতটুকু বিনিয়োগ করতে পারবে আর না পারলে ব্যাংক থেকে সে কতটুকু সহযোগিতা নিবে। হ্যাঁ, এইগুলা করার পরে এবার কোম্পানিটাকে তখন তো সে কি হলো কি ধরনের পণ্য উৎপাদন করবে, কি কাজ করবে, প্রকল্প কি থাকবে, আর্থিক পরিকল্পনা কি তৈরি করলো, এবার কোম্পানিটার নাম ঠিক করতে হবে। অর্থাৎ সকল উদ্যোক্তা একত্রিত হয়ে কোম্পানির নাম নির্বাচনের মাধ্যমে কোম্পানিটাকে কি করতে হবে ওই নামের জন্য রেজিস্ট্রার অফিসার অথবা হচ্ছে নিবন্ধকের নিকট উক্ত নামে কি করতে হবে আবেদন করতে হবে, নির্দিষ্ট ফি জমা দিয়ে ফির মাধ্যমে নিবন্ধকের নিকট নির্দিষ্ট নামের জন্য কি করতে হবে আবেদন করতে হবে। আর এরপরে হচ্ছে ওই নামের জন্য কোম্পানি এবার কি করবে ছাড়পত্র সংগ্রহ করবে কোথায় থেকে নিবন্ধকের অফিস থেকে। এই গেল তোমার মাত্র প্রথম পর্যায়ে। এবার দ্বিতীয় পর্যায়ে হচ্ছে তোমার দলিলপত্র প্রণয়ন পর্যায়ে। এই পর্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা কোম্পানির জন্য, যে যদি হয় সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তার জন্য এটা গুরুত্বপূর্ণ, আর যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তার জন্য সেটা গুরুত্বপূর্ণ। যেমন প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি গঠন করে তোমার কি লাগবে যে ধরনের কোম্পানি তুমি গঠন করো না কেন স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলী তোমার লাগবে। তো এক নাম্বারটা যেটা দলিলের মধ্যে সেটা হচ্ছে স্মারকলিপি অথবা পরিমেল বন্ধ অথবা হচ্ছে এটার আরেক নাম ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। তাহলে স্মারকলিপি কি স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল বা সংবিধান। এখানে 6টি ধারা থাকে যেটা কোম্পানি কি করে যে কোম্পানির সংবিধান হিসাবে যে দলিলটি প্রণয়ন করা হয় সেটাই হচ্ছে কি স্মারকলিপি। স্মারকলিপিটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ
স্মারকলিপি হচ্ছে কি কোম্পানির মূল দলিল বা সংবিধান, আর এতে 6টি ধারা রয়েছে, যে ধারাগুলো অনুযায়ী কোম্পানি কি করবে, তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। ঠিক আছে, তারপরে 2 নাম্বারটা হচ্ছে কি দেখতেছি আমরা সংঘ বিধি বা পরিমেল নিয়মাবলী, আর এটাকে ইংরেজিতে বলা হয় আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। কেমন, তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো সবাই? জি মিস। জি ম্যাম। ওকে, তাহলে দেখো সংঘ বিধি বা পরিমেল নিয়মাবলী অথবা হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এটা কি যে সংঘবিধি বা পরিমেল নিয়মাবলীর আরো এক নাম আছে তফসিল এক, আর ইংরেজিতে বলা হয় এটাকে আর্টিকেল 1। তাহলে সংঘবিধি বা হচ্ছে তোমার পরিমেল নিয়মাবলী হলো কোম্পানির অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনার উপায়, যেই দলিলে লিপিবদ্ধ থাকে সেটাই হচ্ছে কি সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী। এগুলো আবার স্পেসিফিক ভাবে তোমাদেরকে আলাদা আলাদা করে পড়াবো, যে স্মারকলিপি কি, স্মারকলিপির কয়টি ধারা থাকে, আর পরিবর্তনযোগ্য ধারাসমূহ, এগুলো আলাদা করে আবার পড়াবো। আর পরিমেল নিয়মাবলীর যে কিছু নিয়মাবলী আছে, প্রায় তোমার মিনিমাম হচ্ছে 10 থেকে 25টার মতো নিয়মাবলী আছে। যদি তুমি নিজস্ব পরিমাণ নিয়মাবলী তৈরি করতে যাও, তোমার ওই টপিকগুলো অবশ্যই রাখতে হবে। আর যদি তুমি একটা পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করো, তাহলে কিন্তু 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী তফসিল 1 তৈরি করা আছে, তফসিল 1 বা টেবিল 1, সেটাকেই তুমি কি করতে পারো, পরিমেল নিয়মাবলী হিসাবে গ্রহণ করতে পারো। তাহলে আমাদের এই যে দলিলপত্র প্রণয়ন পর্যায়টাও কিন্তু শেষ। দলিলপত্র প্রণয়ন পর্যায়টা কেমন তাহলে, যে একটা কোম্পানির যখন তুমি নাম নির্বাচন করে নামের ছাড়পত্র নিবন্ধকের নিকট থেকে সংগ্রহ করেছো, এবার সেই নাম অনুযায়ী কোম্পানিটার তুমি কি করবা, যে স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলী তৈরি করে কোম্পানিকে সম্পূর্ণ বৈধ রূপে আবার কি করবা, তুমি নিবন্ধনপত্র সংগ্রহের জন্য তুমি নিবন্ধকের নিকট যাবা। তাহলে এবার 3 নম্বরে দেখো, তুমি 3 নম্বরে যে স্টেপটা, সেটার নাম হচ্ছে কি নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়। নিবন্ধন পত্র সংগ্রহ করতে গেলে কোম্পানিকে কি করতে হয়, কোম্পানির যে স্মারকলিপিটা তৈরি করছে, স্মারকলিপি কি বলেছিলাম, যে যারা বা পরে জয়েন করছো তারা একটু শুনে রাখো, স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল বা সংবিধান, যাতে কোম্পানির যাবতীয় বিষয়বস্তু লেখা থাকে, যার অধীনে কোম্পানি কি হয়, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। এমন একটা দলিলই হচ্ছে কি স্মারকলিপি, অথবা এটার অপর নাম হচ্ছে পরিমেল বন্ধ, অথবা ইংরেজিতে বলা যায় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, আর তাহলে দেখো নিবন্ধন পর্যায়ে সর্বপ্রথম একটা কোম্পানিকে কি দিতে হচ্ছে, স্মারকলিপির 3 কপি ফটোকপি জমা দিতে হবে। যে স্মারকলিপিটা তৈরি করা হয়েছে দলিলপত্র প্রণয়ন পর্যায়ে, উক্ত স্মারকলিপির 3 কপি তাকে কি করতে হবে, নিবন্ধন পত্র সংগ্রহের জন্য আবার পরবর্তীতে নিবন্ধকের নিকট জমা দিতে হবে। তারপরে আছে সংঘ বিধির 3 কপি। এবার সংঘ বিধিটা হচ্ছে কি বললাম, পরিমেল নিয়মাবলী বা সংঘ বিধি, আর এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি তোমার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। আর এটার আরো 2টা সুন্দর নাম রয়েছে, এক হচ্ছে তফসিল 1 অথবা টেবিল 1। তাহলে 5টা নাম বললাম, কিন্তু সংঘ বিধি বা পরিমেল নিয়মাবলী বা তফসিল 1 বা টেবিল 1 অথবা হচ্ছে তোমার কি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এগুলা হচ্ছে কি বললাম, যে পরিমেল নিয়মাবলীটা হচ্ছে কি কোম্পানির অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনার উপায়, যে দলিলে লেখা থাকে সেটাই হচ্ছে কি পরিমেল নিয়মাবলী। হ্যাঁ, তাহলে তোমাকে এই সংঘবিধি বা পরিমেল নিয়মাবলীর 3 কপিও কি করতে হবে, নিবন্ধকের নিকট নিবন্ধন পত্র সংগ্রহের জন্য জমা দিতে হবে। এবার যদি তুমি যে কোম্পানিটা গঠন করতে চাচ্ছ সেটা যদি একটি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তাহলে তফসিল 1 সংঘবিধি হিসাবে গ্রহণ করলে এই মর্মে ঘোষণাপত্র দিতে হবে যে আমরা স্মারকলিপি তৈরি করছি, বাট আমরা পরিমেল নিয়মাবলী বা সংঘবিধি তৈরি করিনি, কারণ 1994 সালের কোম্পানি আইনের তফসিল 1 বা টেবিল 1 কে আমরা সংঘবিধি হিসাবে গ্রহণ করেছি। সেই মর্মে একটি কি লাগবে, লিখিত ঘোষণাপত্রের কপি জমা দিতে হবে। ঠিক আছে,
তারপরে 3 নাম্বার হচ্ছে তোমার উদ্যোক্তা যে পরিচালকগণ রয়েছেন, যেমন বললাম একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 জন সর্বোচ্চ 3 জন, আর একটি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 3 জন সর্বোচ্চ 7 জন ব্যক্তি কি হতে পারে, উদ্যোক্তা পরিচালক হিসেবে ওরা একত্রিত হতে পারে। তো সেই উদ্যোক্তা পরিচালকদের নাম, ঠিকানা এবং পেশা কি করতে হবে, লিখিত আকারে একটি পত্রে জমা দিতে হবে। কার নিকটে? নিবন্ধকের নিকটে। কেন দিতে হবে? নিবন্ধন পত্র সংগ্রহের জন্য। ঠিক আছে। তারপরটা হচ্ছে তোমার উদ্যোক্তা পরিচালকদের নিজ স্বাক্ষরযুক্ত দায়িত্ব পালনের সম্মতি, অর্থাৎ যে কোম্পানিটা গঠন করা হবে উক্ত কোম্পানিতে কোন পরিচালক কি পদে দায়িত্ব পালন করবেন সেই হিসাবে উক্ত পরিচালকের বা উদ্যোক্তার কি থাকতে হবে, নিজস্ব স্বাক্ষর সম্মত একটা ঘোষণাপত্র থাকতে হবে, অর্থাৎ নিজস্ব স্বাক্ষর সহ একটা ঘোষণাপত্র দিয়ে নিবন্ধকের নিকট জমা দিতে হবে। যেহেতু নিবন্ধক কোম্পানিটাকে নিবন্ধন করবেন, তাহলে উক্ত পরিচালকদের নাম, ঠিকানা এবং পেশার পাশাপাশি উনি কি দিতে পারবে, কোম্পানিতে তার উপর অর্পিত দায়িত্ব এবং তার জবাবদিহিতা জন্য নির্দিষ্ট করে দিতে পারবে। ঠিক আছে। তারপরটা হচ্ছে উদ্যোক্তা পরিচালকগণ যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ে সম্মত আছেন এই মর্মে একটি চুক্তিপত্র। তাহলে এটা কি, যেহেতু বললাম উদ্যোক্তা পরিচালক লাগবেই, তাহলে উদ্যোক্তা পরিচালকদের মধ্যে এবার তোমার হলো কি যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের জন্য কি থাকবে, যে যোগ্যতা সূচক শেয়ারটা কি, একজন ব্যক্তিকে পরিচালক হওয়ার জন্য একটি কোম্পানির যে পরিমাণ শেয়ার ক্রয় করতে হয় সেটাই হচ্ছে কি পরিচালকগণের যোগ্যতা সূচক শেয়ার। হ্যাঁ, বুঝতে পারছো? পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার কি, যে একজন ব্যক্তিকে পরিচালক হিসাবে বিবেচিত হওয়ার জন্য একটি কোম্পানির বা নতুন গঠিত যে কোম্পানির যে পরিমাণ শেয়ার তাকে ক্রয় করতে হয় সেটাই হচ্ছে কি যোগ্যতা সূচক শেয়ার। এবার যোগ্যতা সূচক শেয়ার 1994 সালে কোম্পানি আইনের বিধি অনুযায়ী বা হচ্ছে আইন অনুযায়ী কমপক্ষে একটি শেয়ারের হলেও তাকে তুমি কি করতে হবে, শেয়ার হোল্ডার হতে হবে। কিন্তু এত কম তো আর হয় না, যখন হলো কোম্পানিটা নিবন্ধিত হয় তখন হয়তো ধরো যদি 7 জন উদ্যোক্তা পরিচালক থাকে, ওই 7 জন উদ্যোক্তা পরিচালককে সমান হারে কি করতে হয়, শেয়ারগুলোকে গ্রহণ করতে হয়। তারপরে এবার চলে আসো হাইকোর্টের উকিল অথবা সংঘবিধিতে উল্লেখ্য কোন পরিচালক বা সচিব পদে অধিকারী ব্যক্তি কর্তৃক প্রদত্ত যথার্থতার ঘোষণাপত্র। এটা সোজা কথা বলা হয় না যে জিনিসটার আইনগত বৈধতা থাকতে হবে তার অ্যাটেস্টেড করে দিতে হবে, অ্যাটেস্টেড কপি। তো অ্যাটেস্টেড মানে হচ্ছে তোমার একজন সরকারি কর্মরত ব্যক্তির কি থাকবে, যে তোমার সংযুক্তি থাকবে, যে সেখানে সে লিখে দিবে যে একে আমি চিনি বা ঠিক আছে এর ব্যাপারে কোনো ইয়ে নাই, বাংলাদেশের ভালো একজন নাগরিক উনি, বা এই কোম্পানিটা যে ওরা গঠন করতে চাচ্ছে এটার একটা কি আছে, বৈধতা আছে। তাহলে হাইকোর্টের উকিল অথবা সংঘবিধিতে উল্লেখ্য কোনো পরিচালক বা সচিব পদে অধিকারী ব্যক্তি কর্তৃক প্রদত্ত যথার্থতার ঘোষণাপত্র কি করতে হবে, তোমাকে নিবন্ধককে নিবন্ধনের জন্য তোমাকে জমা দিতে হবে উপরের যে জিনিসগুলা সেগুলোর সাথে। তাহলে কয়টা জিনিস জমা দিচ্ছ তোমরা এখানে? 6টা টোটাল মূল কপি ইয়ার ফটোকপি জমা দিচ্ছ। তো 6টার মধ্যে তোমার আবার দেখা যাচ্ছে যে স্মারকলিপি যখন জমা দিবা 3 কপি দিতে হবে, পরিমেল নিয়মাবলী দিলেও 3 কপি দিতে পারবে, বাকিগুলো 1 কপি করে করে মোট 6টা টাইপসের তুমি পেপারস জমা দিবা। ঠিক আছে, বুঝতে পারছো এই ব্যাপারটা? বুঝতে জি ম্যাম। পারতেছো কিনা তুমি? তোমরা আমি যে বলছি কথাগুলো বুঝতে পারতেছো? ক্লিয়ার তো? জি ম্যাম। রেসপন্স করতে হবে তো, কোথায় না বুঝলে আমাকে বইলো। এই জিনিসগুলা কিন্তু বই পড়ে খুব ইজিলি বোঝা যায় না, অনেক পেঁচানো গুছানো মনে হয়, যার জন্যই আমি এখানে একটু ছোট করে গুছিয়ে লিখছি। তারপরে আমি মুখে কিন্তু বেশ বিস্তারিতই বলছি, তো তোমাদের যদি কোথায় কোনো প্রবলেম থাকে সেটা আমার সাথে বলবা। হ্যাঁ, তাহলে আমরা দেখো 3টা পর্যায়ে পড়ে ফেলছি। প্রথমটা হচ্ছে
উদ্যোগ গ্রহণ পর্যায়, এই যে দেখো উদ্যোগ গ্রহণ পর্যায়, তারপরটা পড়লাম কি দলিলপত্র প্রণয়ন পর্যায়, তারপরটা পড়লাম নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়। তাহলে দেখো এই তিনটা পর্যায়ে যদি আমি উদ্যোগ গ্রহণের মধ্যে এই তিনটা পর্যায়ে আমি কি করলাম, যথাযথভাবে পালন করলাম, তখন কি হবে, আমি কোন ধরনের কোম্পানি গঠন করতে পারবো এবার তাহলে? ফাহিমা, ফাহিমা আমাকে শুনতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ বলো। এই যে 4টা পর্যায়ে আমাদের ছিল, বলেছিলাম আগেও, এই যে কোম্পানি সংগঠন গঠনের 4টি পদক্ষেপ রয়েছে পদ্ধতির ক্ষেত্রে, কেমন? তো তাইলে এই যে 4টা পদ্ধতি, একটা হচ্ছে উদ্যোগ গ্রহণ, দলিলপত্র প্রণয়ন, নিবন্ধন পত্র সংগ্রহ। এই যে এই 3টা স্টেপ বা উপায় বা পর্যায়ে যদি আমরা কমপ্লিট করি, তাহলে নিবন্ধন পত্র সংগ্রহ করে এবার আমরা কোন ধরনের কোম্পানি চালু করতে পারবো, কোন ধরনের কোম্পানি আমরা এখন কার্যক্রম শুরু করে দিতে পারবো। ফাহিমা মনে হয় পারতেছে না, অন্য কেউ পারলে অন্য কেউ বলো, বুঝতে পারছো কিনা বিষয়টা? বুঝতে পারছো? বলো তো দেখি এটা, যে উদ্যোগ গ্রহণ পর্যায়ে দলিলপত্র প্রণয়ন এবং নিবন্ধন পত্র সংগ্রহ করার পরে আমরা এবার কোন ধরনের কোম্পানির কাজ শুরু করে দিতে পারবে, এবার কোন ধরনের কোম্পানি হইলে নিবন্ধন পত্র পেয়েই কাজ শুরু করে দিতে পারবে, এটা কোন ধরনের কোম্পানি? এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে কাজ শুরু করে দিতে পারবে, ঠিক আছে? রেসপন্স দেখলে মনে হয় যেন শুনতে পাচ্ছে না, নাকি? শুনতে পাচ্ছ তো তোমরা আমাকে? মিস। তাহলে ইয়ে করো না কেন, পড়ালেখা বললে তখন রেসপন্স করো না কেন, বুঝতেছি না তো। তাহলে এই যে এই 3টা পর্যায়ে যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে নিবন্ধন পত্র পেলে নিবন্ধন পত্র পাওয়ার পরই ওই কোম্পানিটা কি করতে পারবে, কাজ শুরু করে দিতে পারবে। এবার আমাদের বাকি থাকলো শুধু কি কার্যারম্ভ পর্যায়ে, কাজ শুরু করার পর্যায়ে। তাহলে কার্যারম্ভ পর্যায়ে বা কার্যারম্ভের অনুমতি পত্র পাওয়ার জন্য যে কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পরে যদি কোম্পানিটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তাকে তাহলে কি করতে হবে, আরো কিছু কার্যক্রম সম্পন্ন করতে হবে। তাহলে তাকে কি কি কাজ সম্পন্ন করতে হবে? 1994 সালের কোম্পানি আইনের 150-এর 1 ধারা অনুযায়ী নিবন্ধকের নিকট হবে আর কি, নিবন্ধকের নিকট কি করতে হবে তোমার, নিবন্ধকের নিকট নিম্নোক্ত দলিল আদি দাখিল করতে হবে। সেই দলিলগুলো হচ্ছে কি, পরিচালকগণ তাদের প্রতিশ্রুত শেয়ার নগদে ক্রয় করেছেন এই মর্মে একটা ঘোষণাপত্র। ওই যে বলছিলাম উদ্যোক্তাগণের কি, উদ্যোক্তা পরিচালকগণের যোগ্যতা সূচক শেয়ার, এই যোগ্যতা সূচক শেয়ার যে ওরা নগদে ক্রয় করছে তার একটি কি ঘোষণাপত্র লাগবে এই ক্ষেত্রে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে সংঘবিধিতে উল্লেখ্য ন্যূনতম মূলধন সংগ্রহিত হয়েছে এই মর্মে ঘোষণাপত্র এবং বিবরণপত্র ও বিবরণপত্রের বিকল্প বিবৃতির কপি। তাহলে এবারে আরেকটা নতুন টপিক আসছে, সেটা হচ্ছে বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতি কি। এবার আর উপরটা ছিল সংঘ বিধিতে উল্লেখিত ন্যূনতম মূলধন সংগৃহীত হয়েছে এই মর্মে ঘোষণাপত্র। তাহলে সংঘ বিধি হচ্ছে কি, কোম্পানির অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনার যে উপায় সেটাই হচ্ছে কি সংঘবিধি। তো সেখানে তোমার কি হয়েছে, যে কোম্পানিকে পরিচালনা করার জন্য যে টাকা পয়সার দরকার সেটা উল্লেখ আছে, সেটা আসলে সংগৃহীত হয়েছে এই মর্মে একটা ঘোষণাপত্র লাগবে। আর গতে যেটা বিবরণপত্র এবং বিবরণপত্রের বিকল্প বিবৃতি। তো বিবরণপত্র কি, বিবরণপত্র হচ্ছে একটি পাবলিক লিমিটেড কোম্পানি যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য জনগণকে আহ্বান জানিয়ে যে প্রচারপত্র ছাড়ে সেটাই হচ্ছে কি বিবরণপত্র।
পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য জনগণকে আহ্বান জানিয়ে যে প্রচারপত্র ছাড়ে তাই হচ্ছে কি বিবরণপত্র। ঠিক আছে। আর বিবরণ পত্রের অনুরূপ পত্রটি যখন কি করা হয় নিবন্ধকের জন্য সংগ্রহ করা হয় তখন সেটাকে বলা হয় কি বিবরণ পত্রের বিকল্প বিবৃতি। বুঝতে পারছো কিনা এতটুকু? বিবরণ পত্রটি যদি কেবলমাত্র কার জন্য করা হয় নিবন্ধকের জন্য তৈরি করা হয়। বিবরণপত্র কি বললাম যে যৌথ মূলধনী কোম্পানি গঠনের ক্ষেত্রে যদি সেটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, কারণ তোমরা জানো যে পাবলিক লিমিটেড কোম্পানি তার বৃহৎ মূলধন কিভাবে সংগ্রহ করে, যে জনগণের কাছে শেয়ার বিক্রয়ের মাধ্যমে সর্বপ্রথম। তো শেয়ার বিক্রয়ের জন্য বা ঋণপত্র বিক্রয়ের জন্য জনগণকে আহ্বান জানিয়ে যে প্রচারপত্র বাজারে ছাড়া হয় তাই হচ্ছে বিবরণপত্র। ঠিক আছে। আর বিবরণ পত্রের বিকল্প বিবৃতি হচ্ছে কোনটা, যে তোমার বিবরণ পত্রের অনুরূপ শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য জনগণকে আহ্বান জানিয়ে যে প্রচারপত্রটা শুধুমাত্র এটা নিবন্ধকের জন্য তৈরি করা হবে সেটাই হচ্ছে কি হবে বিবরণ পত্রের বিকল্প বিবৃতি। ঠিক আছে। তো কার্যারম্ভের অনুমতি পত্র পাওয়ার জন্য যে নিবন্ধককে আবার যখন এই ঘোষণাপত্রগুলা দেওয়া হবে তিনি আবার যাচাই বাছাই করে তোমার কি করা হবে একটা পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের জন্য মোটামুটি অনুমতি দিবে। ঠিক আছে। কিন্তু অবশ্যই একটা পাবলিক লিমিটেড কোম্পানির জন্য এই ধরনের যে কার্যারম্ভের অনুমতি পত্র পাওয়ার জন্য তার এই দলিলগুলা কি করতে হবে তাকে সাবমিট করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বারটার যে কার্যারম্ভের অনুমতি পত্র, এটা শুধু কোন কোম্পানির জন্য লাগবে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য লাগবে। এবার তাহলে তোমরা যে কাজটা করবা তোমরা হচ্ছে একটি কোম্পানি গঠন পদ্ধতির উপরে একটা কর্মপত্র আছে দেখবা তোমাদের বইতে, এটা মেবি 3 নাম্বার বা 4 নাম্বার কর্মপত্র হবে, সেই কর্মপত্রটা তোমরা কমপ্লিট করবা। বুঝছো তো সবাই আমার কথা? ফাহিমা ফাইজান আমার কথা বুঝছো সবাই? জি ম্যাম। আজকের টপিক আমাদের কি ছিল, কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু। পঞ্চম অধ্যায় থেকে যৌথ মূলধনী ব্যবসায়ের পঞ্চম অধ্যায় থেকে কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি, যৌথ মূলধনী যে কোম্পানি সংগঠনের প্রকারভেদ আমরা পড়িয়েছি, সেখান থেকে মূলত দুইটি কোম্পানির উপর আলোকপাত, যে নিবন্ধিত কোম্পানির মধ্যে যে প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি রয়েছে, এই ধরনের কোম্পানিটাকে যদি আমরা গঠন করতে চাই আসলে গঠন পদ্ধতিটা কেমন। পদ্ধতিটা হচ্ছে এই 4টা স্টেপ থাকতেছে, তোমরা অলরেডি জানছো। যে স্টেপগুলা হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়, দলিলপত্র প্রণয়ন পর্যায়, নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায় এবং কার্যারম্ভ পর্যায়। হ্যাঁ, তবে এই 3টার মধ্যে বলছিলাম প্রথম 3টা হলেই কোন কোম্পানি কার্যক্রম শুরু করতে পারবে, কোন ধরনের কোম্পানি কার্যক্রম শুরু করতে পারবে? প্রাইভেট কোম্পানি। হ্যাঁ, প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর যদি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে চাই তখন এক্সট্রা আবার কোনটা লাগবে, 4 নাম্বার যে পর্যায়টা রয়েছে কার্যারম্ভ পর্যায় বা কার্যারম্ভের অনুমতি পর্যায়। এই অনুমতিটা কে দিবে? আরেকজন নিবন্ধক দিবে। ঠিক আছে। তাহলে ওখানে বললাম যে উদ্যোগ গ্রহণ পর্যায়ে মোটামুটি প্রায় এই 6টা ক্ষেত্রকে আমরা চিহ্নিতকরণ করব বা এই 6টা পয়েন্টকে চিহ্নিতকরণ করব। তবে বিশেষ করে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, নাম নির্বাচন করে
নিবন্ধকের নিকট থেকে একটি নামের ছাড়পত্র সংগ্রহ করাটাই হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়ের আসল কাজ। হ্যাঁ, আর দ্বিতীয় যে পর্যায়টা ছিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পর্যায়টা, যে কোম্পানির সব দলিলপত্র এই পর্যায়ে সৃষ্টি বা তৈরি করা হয়, সেটা হচ্ছে কেমন, স্মারকলিপি বা পরিমেল নিয়মাবলী অথবা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বললাম। আর আরেকটা প্রয়োজনীয় দলিল হচ্ছে কি সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী বা তফসিল 1 বা টেবিল 1, আর ইংরেজিতে বলা হয় আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। ইংরেজিতে বলা হয় এটাকে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। তাহলে দেখো যে কোম্পানির যে দলিলপত্রগুলা প্রণয়ন করা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে স্মারকলিপি। স্মারকলিপি কি? স্মারকলিপি কোম্পানির মূল দলিল বা সংবিধান, যাতে কোম্পানির যাবতীয় বিষয়বস্তু 6টি ধারার মাধ্যমে লিখিত থাকে, সেটাই হচ্ছে কি স্মারকলিপি। যদিও এই অধ্যায়ে আমরা আরো পরবর্তীতে বিস্তারিত পড়বো, একদিনই সব পড়াতে গেলে সময়ের যে টাইম লিমিটেশনের কারণে পারতেছি না, কারণ জুমে 40 মিনিট পরেই অটো কেটে যায়, তোমরা জানো, যার জন্য আর কি করতে পারি না, হয়তো যতটুকু তোমাদেরকে সাপোর্ট দেওয়া সম্ভব এই 40 মিনিটের মধ্যেই দিতে হয়। তো তোমরা যদি আর একটু দ্রুত রেসপন্স করো তাহলে ক্লাসগুলো আরো পজিটিভলি নেওয়া যাবে। তো দলিলপত্র প্রণয়ন ক্ষেত্রে প্রথমটা বললাম স্মারকলিপি বা পরিমেল নিয়মাবলী অথবা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এটার সংজ্ঞা বললাম কি, যে এটি হচ্ছে কোম্পানির মূল দলিল বা সংবিধান, যাতে কোম্পানির যাবতীয় বিষয়বস্তু 6টি ধারার মাধ্যমে কি করা হয়, লিপিবদ্ধ করা হয়, সেটাই হচ্ছে কি দলিলপত্র প্রণয়ন পর্যায়। আর স্মারকলিপি বা হচ্ছে তোমার সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী হচ্ছে কোনটা, কোম্পানির অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনার উপায় যে দলিলে লেখা থাকে সেটা বললাম সংঘবিধি। এবার আমার দলিলপত্র প্রণয়ন পর্যায়ে যখন শেষ হয়ে গেল, দলিলপত্র এবং পূর্বে যে উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে নাম নির্বাচন করেছিলাম ও নামের ছাড়পত্র সংগ্রহ করছিলাম, এটা ওইটার আলোকে আমি এবার আমার প্রণীত দলিল পর্যায়ের মাধ্যমে আবার কি করব, আমি কোম্পানিটাকে নিবন্ধনের জন্য আবেদন করব। এবার নিবন্ধন পত্র সংগ্রহের পর্যায়ের জন্য আমরা কি করব, যে স্মারকলিপি বা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরি করেছি সেটার 3টা কপি এটার সাথে জমা দিতে হবে নিবন্ধকের নিকট। তারপরে সংঘবিধির 3 কপি জমা দিতে হবে। যদি আমরা পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের ক্ষেত্রে তফসিল 1 কে গ্রহণ করি বা টেবিল 1 কে, সেই ক্ষেত্রে ওইটার ঘোষণাপত্রটা দিলে হবে। আর থার্ডলি লাগতেছে আমার কি, উদ্যোক্তা পরিচালকদের নাম, ঠিকানা এবং পেশা সম্বলিত একটা ঘোষণাপত্র। ফোর্থলি থাকতেছে উদ্যোক্তা পরিচালকগণের নিজ স্বাক্ষরযুক্ত দায়িত্ব পালনের সম্মতিপত্র। এরপরে আরো থাকছে কি, উদ্যোক্তা পরিচালকগণ যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ে সম্মত আছেন এই মর্মে চুক্তিপত্র। তারপরে আছে তোমার হাইকোর্টের উকিল অথবা সংঘবিধিতে উল্লেখ্য কোন পরিচালক বা সচিব পদের অধিকারী ব্যক্তি কর্তৃক প্রদত্ত যথার্থতার ঘোষণাপত্র। এগুলা পাওয়ার পরে তুমি এবার কি করতে পারবা, নিবন্ধন করতে পারবা। তো নিবন্ধক সবকিছু যাচাই বাছাই করে তোমাকে কি করবে, নিবন্ধন দিলে তুমি যদি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হও তাহলে কাজ শুরু করে দিতে পারবা। আর আদারওয়াইজ যদি পাবলিক লিমিটেড কোম্পানি হও তোমাকে কি করতে হবে, যে কার্যারম্ভের অনুমতি পত্র পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো কার্যারম্ভের অনুমতি পত্র পেতে গেলে তোমার এবার কি করতে হবে, 1994 সালের কোম্পানি আইনের 150-এর 1 ধারা অনুযায়ী নিবন্ধককে আরো কিছু দলিলপত্র দিয়ে তোমার নিবন্ধনটা পাকাপোক্ত করতে হবে। সেটা হচ্ছে কি, পরিচালকগণ তাদের প্রতিশ্রুত শেয়ার নগদে ক্রয় করেছেন এই মর্মে ঘোষণাপত্র দিতে হবে। সংঘবিধিতে উল্লেখিত ন্যূনতম মূলধন সংগৃহীত হয়েছে মর্মে ঘোষণাপত্র দিতে হবে। আর বিবরণ পত্র ও বিবরণ পত্রের বিকল্প বিবৃতির কপি জমা দিতে হবে। আর এই ক্ষেত্রে বলেছিলাম বিবরণ পত্র কি, যে পাবলিক লিমিটেড কোম্পানি তাদের যেহেতু বৃহৎ মূলধন, এই বৃহৎ মূলধন সংগ্রহ করে থাকে কিভাবে, তোমার ইয়ের মাধ্যমে, এই শেয়ার বিক্রির মাধ্যমে প্রধানত। তো পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে কি করলে, শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য জনগণকে আহ্বান জানিয়ে
যে প্রচারপত্র বাজারে ছাড়ে সেটাই হচ্ছে কি বিবরণ পত্র। আর বিবরণ পত্রের বিকল্প বিবৃতি কোনটা বললাম, যে তোমার শেয়ার ও ঋণপত্রের জন্য আহ্বান জানিয়ে যে প্রচারপত্র ছেড়েছে উক্ত কপিটি যদি কার জন্য করা হয়, নিবন্ধকের জন্য তৈরি করা হয়, তখন শুধুমাত্র নিবন্ধকের জন্য যেটা তৈরি করবে এটার নাম হবে বিবরণ পত্রের বিকল্প বিবৃতি। ঠিক আছে? তা এই পর্যায়ে একজন নিবন্ধককে কি করবে, কোম্পানির যে ইয়ে থাকবে, নিবন্ধনের কাজে যিনি জড়িত থাকবে উনি এই বিষয় বা ঘোষণাপত্রগুলা নিবন্ধকের নিকট জমা দিয়ে আসলে নিবন্ধক যদি সন্তুষ্ট হয় এবং দেখে যদি সবকিছু ঠিক আছে, তাহলে সে কি করবে, কাজ আরম্ভ করার জন্য পারমিশন দিবে। ঠিক আছে? তাহলে একটা পাবলিক লিমিটেড কোম্পানি তার কাজ শুরু করে দিতে পারবে। তবে সেই ক্ষেত্রেও কিছু ব্যক্তিগত এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক কিছু জটিলতা আছে, যেমন যে শেয়ার ক্রয়ের জন্য সে বিক্রয়ের জন্য বিবরণ পত্র ছেড়েছিল, উক্ত শেয়ার তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করতে হবে। আর যদি এটাতে দেরি করে তাহলে কিন্তু তার কি হবে, বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হবে। সেগুলা আস্তে আস্তে পরবর্তী ক্লাসের মাধ্যমে তোমরা পেয়ে যাবা। এখন আজকে যতটুকু কমপ্লিট করিয়েছি কোম্পানি গঠন পদ্ধতি, এটার উপরে তোমাদের বইতে একটা কর্মপত্র রয়েছে, মেবি কর্মপত্র 4 কোম্পানি গঠন পদ্ধতির পরেই দেখবা যে কর্মপত্রটি রয়েছে, তোমরা সেটা করে আমাকে আমার মেসেঞ্জার মেসেঞ্জারে সবাই পাঠিয়ে দাও। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? জি ম্যাম। তো ঠিক আছে, বুঝতে পারছো, সবাইকে ধন্যবাদ। আর আরো বেশি বেশি করে ক্লাসে জয়েন করবা এবং পরবর্তী ক্লাসে সবাই জয়েন করবা আশা রাখছি। পরবর্তী ক্লাসগুলা সবাই নিয়মিত অ্যাটেন্ড করবা, কেমন? ওকে ম্যাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে এই টপিকটা দেখো ভালোভাবে আর ওই কর্মপত্রটা করে ফেলো।